প্রচুর জল্পনার পর কংগ্রেসের তরফ থেকে একটা সাংবাদিক বৈঠক হলো এবং সেই বৈঠকে জানানো হলো যে এরকম কিছু নেই, এরকম কোনো আলোচনাই হয়। কিন্তু তাহলেও আগামী দিনে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কটা ঠিক কীরকম দাঁড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেশাল? দেখো অনির্বাণ, 1 মাস 3 দিন আগেও জানা যায়নি যে অবস্থানটা তৃণমূল কংগ্রেসের কি হতে পারে বা এখন তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কি। খুব স্বাভাবিক, তুমি অনেক দূরের প্রশ্ন করলে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কিভাবে তাদের অ্যালায়েন্স হতে পারে ভবিষ্যতের জন্য। ইন্ডিয়া জোটের পার্টনার তো তৃণমূল কংগ্রেস আছেই। এখন প্রধান প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীকটা কী এবং কাদের কাছে আছে, এই প্রশ্নটা তো পরবর্তী সময়ে চ্যালেঞ্জিং। এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা আছে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল এবং তার সাথে যারা জিতে এসছেন তৃণমূলের প্রতীকে এই মুহূর্তে দাঁড়িয়ে 80 জন সম্ভবত। কে কোথায় গেছেন দ্বিতীয় প্রশ্ন, কিন্তু এই দলটি ইন্ডিয়া জোটের পার্টনারশিপে ছিলেন এবং তারা আছেন। সুতরাং একটি কথা তুমি যেটা বললে বাতাসে ভেসে বেড়াচ্ছিল, হাওয়ায় ভাসছিল, সেটা ল্যান্ড করেনি। আমরা বারবার যেটা বলছি কমপ্লিটলি ইনএকিউরেট, এই দুটো শব্দ দিয়ে এআইসিসি বুঝিয়েছে যে এটা ঠিক নয়। দ্বিতীয় প্রশ্নটা আমি তোমাকে বলি, খুব স্বাভাবিক, আজকে তৃণমূল স্প্লিট করেছে এবং এটা একেবারে দর্শনগতভাবে এবং এটা বাস্তবিকভাবে আমরা দেখছি তৃণমূল স্প্লিট করেছে। স্প্লিটটা করেছে দুটো ক্ষেত্রেই, সংসদীয় এবং পরিষদীয়। দুটো ক্ষেত্রেই যে নাম্বারটা দেখানো হচ্ছে তাতে পরিষদীয় সংসদীয় দুটোতেই তাদের নমিনেশনস হয়ে গেছে। ইনফ্যাক্ট ওরা তো পরিষ্কার বলে দিয়েছেন এনডিএর সাথে যাব কেন্দ্রীয়ভাবে, এবং রাজ্যের ক্ষেত্রে এখনো বলেননি রাজ্যের সাথে যাব, কিন্তু তাদের অবস্থান আলাদা কিছু হবে না, এটা খুব স্বাভাবিক। এখন প্রশ্নটা হচ্ছে, এর সাথে আমি অনেকগুলো কারণ খুঁজে পাই, কিন্তু বিশেষ কারণ খুঁজতে না গিয়ে আমি প্রথম যে প্রসঙ্গটা তুলব সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব দুর্নীতি বা তার সরকারকে ঘিরে যে প্রশ্নগুলো আছে গত 15 বছর কেউ অস্বীকার করছে না, আমাদের অবস্থান একেবারে ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, এখনো একই কথা, কারণ ইতিহাসকে বদলানো যাবে না। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রতীকে জিতে আসা সেই মানুষগুলো যারা এখন আমরা স্বতন্ত্র বা আমরাই তৃণমূল যেটা ঋতব্রত বলছেন, সেখানে প্রধান প্রশ্নটা হচ্ছে এই তৃণমূলটা গঠন করলো কে। এবং সবথেকে বড় প্রশ্ন, প্রত্যেকটা জায়গায় দেখছি খুব ভালো কাজ করেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, রাজ্যের বিভিন্ন জায়গায় রেড করছেন, প্রত্যেকটা জায়গায় ক্রিমিনাল অ্যারেস্ট করছেন, যারা ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আমি এখানে বাস্তব ক্ষেত্রে সকলে সমর্থন করবে, সাধারণ মানুষ সমেত। কিন্তু দেখতে হবে ওই 60 জন 62 জন তারা কোনো অপরাধ করেননি এরম তো করতে পারে না, বা ওই যে 20 জন 21 জন বেরিয়ে গেলেন কেন্দ্রে, তাদের অপরাধের যে তত্ত্ব সেটা সকলেই জানে, সেটা অবরোহ খুব ভালো করে জানে। আমাদের দেখতে হবে সেখানে অ্যাকশনসগুলো কি। তা যদি না হয় তাহলে বিরোধী স্পেসকে অকুপাই করবার যে খেলা, কংগ্রেস মুক্ত ভারতের যে স্বপ্ন, তাকে আবার বাস্তবায়িত করবার চক্রান্ত বিজেপির নেতৃত্বে এই সরকার করছে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকবে। আর আমি এখানে বলে শেষ করি, আমরা বারবার অপেক্ষা করে আছি দুর্নীতি মুক্ত একটি সরকার। সেই সরকার দুর্নীতি মুক্ত করতে গেলে দুর্নীতি পরায়ণ মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং সেই ব্যবস্থাতে আমরা এখনো দেখতে পাচ্ছি না। অন্তত যারা এই সো কল্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিস্টেন্স তৈরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল আমাদের কেউ না, তার সাথে ডিস্টেন্স তৈরি করে নিজেকে সুরক্ষিত করবার চেষ্টা যারা করছেন, তাদের অপচেষ্টাও কিন্তু চোখে পড়ছে। সরকারকে সতর্ক থাকে। তৃণমূলকে সঙ্গে নিয়ে অঙ্কটা করলে ভালো হয়। দেখো, একটা কথা আমি আবারও বলি, আজকে এআইসিসির তরফ থেকে সরাসরিভাবে বলা হয়েছে কমপ্লিটলি ইনএকিউরেট মার্জারের প্রসঙ্গে যে প্রসঙ্গটা এসছে। এখন প্রসঙ্গটা এটাও খুব স্বাভাবিক। আমি যেটা বিশেষভাবে ধন্যবাদ প্রতিমা দেবীকে দেব সেটা হলো রাজনৈতিক কমিটমেন্ট অ্যান্ড ইডিওলজি, এটা যেখানে নষ্ট হয়, ইনফ্যাক্ট এটা যেখানে ডেটোরিয়েট করে, সেখানে একটা দল ভেঙে যায়। সেই দলের মধ্যে যারা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপে দীর্ঘদিন কাজ করেছেন, চোরাবালির মধ্যে দাঁড়িয়ে ইনফ্যাক্ট দলটাকে ফেলে দেওয়ার যে চক্রান্ত করেছেন, এবং সেই ক্ষেত্রে যে আইডিয়াটা বেরিয়ে এসছে, আজকে প্রতিমা দেবীরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড আইডিওলজি না থাকলে কি হতে পারে। মানে আমি কেন বলি, আমি মমতা দেবীকে চিনি একেবারে, মমতা দেবী ইনফ্যাক্ট উনি প্রথম এমপি না হওয়ার আগে থেকে, ইনফ্যাক্ট আমরা 82-তে রাজনীতি করিয়া উনি আমার নেত্রী ছিলেন। এই দীর্ঘকালীন অবস্থাতে কংগ্রেসের প্রতি কমিটমেন্ট, আমি কেন ইডিওলজির কথা বললাম, প্রতিমা দেবীকে আমার এটা ভালো লাগলো, বেসিক্যালি
উনি যেটা ভাবছেন সেটা ভাবছেন, মার্জার হতে পারে, একটাই ফিলোসফি ইডিওলজি নিয়ে এসছেন, কোথাও হয়তো ডিফারেন্স হয়েছিল, 98 সালের ঘটনাও আমরা দেখেছি। কিন্তু আমাদের বুঝতে হবে যে ইন্টারেস্ট গ্রুপকে আইডেন্টিফাই এরা করতে পারেননি, যে কারা ক্ষমতার সাথে থেকে চক্রান্ত করতে পারেন ইভেন দলের বিরুদ্ধে। সেটা তো প্রমাণিত হলো। ভারতবর্ষ না, সারা পৃথিবীর ইতিহাসে একটা ম্যাসিভ ম্যান্ডেট পাওয়া দল 2021-এ, সেই দলটি 2024-এ 28টি রাদার 29টি সিট নিয়ে জিতে আসা কেন্দ্রীয়ভাবে সংসদে, সেই দলটি দাঁড়িয়ে মাত্র 1 মাস 7 দিন সেখানে দলটি ধূলিসাৎ হয়ে যাওয়া, এটা কিন্তু একটা অদ্ভুত চক্রান্তের লক্ষণ, যেটা প্রতিমা দেবীরা বুঝতে পারেননি যে দলের প্রতি কমিটেড যেসব সোলজার্স থাকা উচিত তারা আছেন, নাকি ভাড়াটে সেনানীরা আছেন। আমার ভালো লাগছে প্রতিমা দেবীকে এই কারণে যে উনি কমিটেড, এবং আমরা চাই এই ধরনের কমিটমেন্ট ভারতবর্ষের রাজনীতিতে। বিচারধারার লড়াইয়ে একদিকে যেমন 140 বছরের কংগ্রেস, তার পাশাপাশি 100 বছরের ঊর্ধ্বে আরও দুটো পার্টি, একটি বিজেপি এবং কমিউনিস্ট পার্টি। আমরা জানি এই বিচারধারা বা আইডিওলজি না থাকলে কংগ্রেস 1990 সালের পর থেকে 9 বার ভেঙেছে, কিন্তু মূল স্রোত রয়ে গেছে। আজও তৃণমূল কংগ্রেস অফশুট, ওয়াইএসআর কংগ্রেস অফশুট। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জনগোষ্ঠী তৈরি করাটা একটা রাজনৈতিক দলের লক্ষ্য হয়, তাহলে আপনি যখন এই কথাটা বলছেন অফশুট, তখন ধ্বংসটা যখন বলছেন জগনমোহন রেড্ডির সঙ্গে কিন্তু এইভাবে- মার্জার নিয়ে, এক মিনিট, জগনমোহন রেড্ডির সঙ্গে কিন্তু মার্জার নিয়ে আপনাদের কথা চলছে দিল্লি। না না, আমি তোমাকে এই প্রসঙ্গে বলছি, আমি কেন বললাম এই আপনি offshoot, একটা offshoot-এর কথা বলছেন, যেটা একটা করতে offshoot পারেননি, বলছেন, বনি বানাচ্ছে। যেটা করতে সবাই পারেননি, সমান। আমি বারবার বলি হ্যাঁ। যেটা করতে পারেনি। কারণ আমি কেন 98-এর কথা বললাম, 98-এর পরে ফিলোসফিক্যালি উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপির হাত ধরা এবং তারপরে আবার ঘুরে যাওয়া, আমাদের সমর্থন নিয়ে 2011-তে ক্ষমতায় আসা, এবং তারপরে 11 মাসে আমরা ছেড়ে দিয়ে কেন এলাম দুর্নীতির প্রশ্নে তাকে বিশ্লেষণ না করা, 2016-তে সারদা নারদা হওয়ার পরে আমরা দেখলাম সেখানে সবাই মুখ হবেন, ওই মমতা বন্দ্যোপাধ্যায় একা মুখ হবেন সকলে, শুভেন্দুবাবু সহ। আবার তার পরবর্তী সময় আমরা কি দেখলাম এই ধরনের কেসগুলো কিভাবে প্রোটেক্টেড হয়, কাদের কাদের নমিনেশন দেওয়া হয়েছিল। এই বাস্তবতা, ঐতিহাসিক যে ভুলগুলো, তার একটা জায়গায় তো আপনি এসে সব দাঁড়াতেই কথা হবে, বলছেন জনবাবু, যার আমি আসছি, কারণ সবাই হাত আজকে তুলছেন, আমি আসছি। ধূলিসাৎ হয়ে যাওয়া জনবাবু, একটি আপনি দল। সব কথা বলে আসছি, অনির্বাণ আসছি। জনবাবু সব কথার উত্তর দিয়েছেন, একটা ওয়ান লাইনারের উত্তর দিলেন না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে যাওয়া ভোট এখনো পর্যন্ত শেষ নির্বাচনে 41 যারা ভোট দিয়েছেন, আর 96 সালে অবিভক্ত কংগ্রেস মানে তৃণমূলের জন্মের আগে শেষবার কংগ্রেস যখন একসঙ্গে ভোট লড়েছিল, তখন কংগ্রেসের পাওয়া ভোট ছিল 39% রাজ্য বিধানসভা নির্বাচন, হুইচ ইজ ভেরি ক্লোজ। আর 2% এখন বেশি আছে, এখন বেশি আছে। এই 41% ভোটের অঙ্কটা, ক্যালকুলাসটা আপনারা করতে চাইছেন, এটা পাটিগণিত নয়, বীজগণিত নয়, সেটা আমিও জানি। করতে চাইছেন কি না, আর তাতে তৃণমূল আপনার সহযোগী কি না। প্রদেশ কংগ্রেস ওয়ান লাইনার। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একটি কথা এবং অধীর চৌধুরীও বারবার একটি কথা বলছেন, যারা আনটেন্টেড আসুন পরিষ্কারভাবে, রাজনীতির লড়াইটা তো অনেকটাই ফিলোসফি, এটা তো অস্বীকার করে লাভ নেই, লড়াইটা তো লড়তে হবে। সেই লড়াইটা এই কারণে হতে পারে না যে 1 মাসের মধ্যে একটি দল ধূলিসাৎ হয়ে গেল, তা তো হতে পারে না। সুতরাং এই এক্সিস্টেন্সটা একটা বড় ফ্যাক্টর, তার সাথে সততা তো রাখতে হবে। সুতরাং তৃণমূলের সাথে খুব স্বাভাবিক জোট হতে পারে, মার্জার হতে পারে তৃণমূলের তরফ থেকে। একটি কথা বলে আমি শেষ করছি, তুমি একটি ছবি দেখালে, সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জি দুজন খুব একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন, তো আলিঙ্গন দেখছো করছেন, তো। হ্যাঁ। এবং এখানে আমরা বডি ল্যাঙ্গুয়েজটাও দেখতে পাচ্ছি, খুব স্বাভাবিক, এবং এর মধ্যে একটা বার্তাও আছে। বেশ। সেই বার্তাটা যারা বুঝতে পারবেন তারা বুঝে নিন বেশ। যে এক্স্যাক্ট